স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ, বনজ, মৎস্য ইত্যাদি শিল্প নিয়ে আলোচনা করি। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সম্পদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এফডিসির এমডি জনাব মাসুমুর রহমান তানি। আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। তো আপনার ব্যাপারে যদি বলতেন, কোথা থেকে মানে আপনার জন্ম কোথায় এবং ক্যারিয়ার কিভাবে শুরু করলেন, পড়াশোনা এগুলো নিয়ে। আমি রাজশাহীর মেয়ে। বেসিক্যালি আমি দাদুবাড়ি গাইবান্ধায়, বড় হওয়া রাজশাহীতেই, রাজশাহী ইউনিভার্সিটিতেই পড়াশোনা। ওখানে আসলে আমি চারুকলায় পড়তাম। আমি পেইন্টার বেসিক্যালি। ক্যানভাস থেকে তারপরে ডিরেক্টর হিসেবে আসা। 4টা চলচ্চিত্র আমার নিজের পরিচালনা করা এবং একটা প্রযোজনা। তো লাস্ট যেই ছবিটা প্রযোজনা করছিলাম ওইটা ডিরেক্টরও আমি। তো ওই সময় শেষের দিকেই আসলে জুলাই অভ্যুত্থান, সেখানে অংশ নেওয়া, তারপরে তো জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে এখন এফডিসি ব্যবস্থাপনা পরিচালক। কিন্তু চারুকলা থেকে সিনেমায় কেন? চারুকলা থেকে সিনেমায় কারণ আমার ছোটবেলা থেকে ছবি আঁকা বা এই ক্রিয়েটিভ কাজগুলো ভালো লাগতো। ছবি আঁকতে খুব পছন্দ করতাম, কিন্তু আমার পরিবার যেহেতু এই বিষয়গুলো অতটা সাপোর্ট করতো না, সে কারণেই ছোটবেলায় সুযোগ না পেলেও যখন ইউনিভার্সিটিতে আমি বেশ কয়েকটা সাবজেক্টে চান্স পাই, তো তারা আমাকে ম্যানেজমেন্টে ভর্তি করে দিলেও আমি চারুকলায় গিয়ে ভর্তি হই, কারণ ওখানে আমি চান্স পেয়েছিলাম। পরিবারের অবাধ্য হয়ে এই একখানা কাজই করা হয়েছিল। তো তারপরে আসলে খুব খারাপ কিছু হয়েছে বলে আমি মনে করি না, কারণ ক্রিয়েটিভ কিছুর সাথে, সৃষ্টিশীল কিছুর সাথে থাকতে পারাটা আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আনন্দের। চলচ্চিত্র জড়িত হলেন কতদিন আগে, মানে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাকি বিশ্ববিদ্যালয় শেষ করে এসে? আমার বিএফএ থার্ড ইয়ারের দিক থেকে আমার প্রথম চলচ্চিত্র পরিচালনার সাথে যুক্ত হওয়া আর কি। কিভাবে আসলেন এই চলচ্চিত্রের যাত্রায়? প্রথম চলচ্চিত্র যেটা হলো যে আমরা যখন কাজ করতাম, তখন আমি প্রথম আমি তো চারুকলার, যেহেতু আমি পেইন্টার, তো আমি ফ্রেমটা বেশ ভালো বুঝতাম। ক্যানভাসে আমরা দুটোই তো আসলে শিল্পকলাই। তো দেখা যায় যে আমরা কালার কম্পোজিশন বলেন বা একটা জিনিসের যেই বিভিন্ন আর্টের কম্পোজিশন, এই জিনিসগুলো যখন আমি সেটে যেতাম, আমার মানে বিভিন্ন বন্ধুবান্ধব ছিল যারা সিনেমার সাথে জড়িত। তো তখন আমি যেয়ে দেখলাম যে আসলে ওরা যেভাবে করছে, সেখানটায় কিছু জিনিস এদিক ওদিক করে নিলে জিনিসটা আরও সুন্দর হয়ে যায়, যেটা কিনা ক্যানভাস ম্যানেজমেন্ট থেকে ফ্রেম ম্যানেজমেন্টে চলে আসলো। তো এখান থেকেই সিনেমায় আসা। সিনেমার প্রথম প্রস্তাবটা নিয়ে আসে আমাদের এক বড় ভাই, রাসেল মাহমুদ নাম ওনার। ওনারা একটা মানে স্বেচ্ছাসেবী একটা সংগঠন ছিল ওনাদের, সূর্য শিশির পাঠাগার, একটা লাইব্রেরি ছিল ওনাদের। তো ওনারা বললেন যে তানি, আমাদের বন্ধুদের একটা গল্প আছে, এই গল্পটা নিয়ে একটা সিনেমা বানাও, যেটা কিনা একটা যুদ্ধ শিশুর। তো ওই যুদ্ধ শিশুর সিনেমায় আসলে ওটার নাম চল যাই, ওনাদের একটা বন্ধুদের জার্নি, ওই জার্নিটা নিয়ে একটা যুদ্ধ শিশুর গল্প নিয়ে সেই ছবির সূচনা, এবং ওইটাই আমার প্রথম কাজ। এর পরবর্তীতে আর কি কি কাজ করেছেন, বা কত সালে আসলে প্রথম আপনার চলচ্চিত্র মুক্তি পেল এবং তার পরবর্তীতে আর কি কি কাজ করলেন? 2015 সাল থেকে এই কাজে শুরু হয়। বলতে গেলে 15রও আগে, 13-14 দিক থেকে এই গল্পের সূচনা। এবং যেহেতু এটা একটা পাঠাগার, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে কাজ করতো। তো আমাদের জার্নিটা শুরু হয় 2015 সালে, সিনেমা শুটিংটা, কিন্তু শেষ হতে হতে 2018 সাল হয়ে যায়। কিন্তু যেহেতু তাদের টাকা পয়সার সংকট থাকে, তো এই কারণে সিনেমা রিলিজ দিতে দিতে 2020 সাল। তারপরে পরবর্তী কাজ কবে করলেন? তার পরবর্তী কাজ আসলে তার ঠিক একটা বছর পরেই 2020 সালে, 20 সালের করোনার মধ্যে এই শুটিংটা করা হয়। এটা একটা ঋতুপর্ণ ঘোষের একটা সিনেমা আছে, আপনি জানেন, রেইনকোট, খুব বিখ্যাত ছবি। থিমটা ওরকমই, কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমা। খুব ভালো একটা কাজ হয়েছিল। ওটা একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য ছিল। কিন্তু আমরা ফুল সিনেমা বানাই, সেন্সর করি, কারণ আমরা যারা সিনেমা বানাই, নির্মাতাদের তো সবার ইচ্ছা থাকে যে বড় পর্দায় আসার। তো এই যে সিনেমা মেকিং এর জার্নি, এখান থেকে যেটা বললেন যে জুলাই আন্দোলন শুরু হওয়া, গণঅভ্যুত্থান শুরু হয় এবং সেখানে আমরা জানি যে সেখানে আপনার অংশগ্রহণ ছিল। তো ফিল্ম মেকিং এর এই জার্নি থেকে আমরা তো আসলে মিডিয়াতে যারা ছিল অনেককে আসলে এই সময়টায় চুপ থাকতে দেখেছি বা আসলে পার্টিসিপেট করতে দেখিনি। তো সেখান থেকে আপনি কি মনে করে অংশগ্রহণ করলেন? যখন কোটা আন্দোলন শুরু হলো, তখন একদিন আমি আগারগা থেকে আমার বনানী যাচ্ছিলাম। তো আগারগার ওখানটায় এসে গাড়ি থেমে আছে, আমার সাথে আমার বড় বোন ছিল। তো আমি খুব অস্থির মানুষ, আমি জ্যামে বসে থাকতে খুবই অপছন্দ করি। তো তখন দেখি যে এতক্ষণ কেন দেরি হচ্ছে, তখন দেখি সামনে বাচ্চারা বসে ওরা আন্দোলন করছে।
আমি নেমে বসে গেলাম, আমার বোনও বসে গেল, আমাকে বলছে তুই এখানে বসছিস কেন? আমি বলছি জানি না, খালি মনে হলো যে অনেকদিন পরে কারো মেরুদণ্ড আছে, এই বাচ্চাদের মেরুদণ্ড আছে যে এত সব অনিয়মের বিরুদ্ধে তো আমরা কিছুই বলতে পারি না, কেউ তো কথা বলছে। আমি নিজেও তো অনেক কিছু নিয়ে অত্যাচারিত ছিলাম, আমার নিজের ভিতরে তো এই কষ্টটা ছিল। এবং আমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ডে, আমি আমার যে ভাই বা আমার মামারা, আমি কখনো ঈদের দিন দেখতাম না যে হচ্ছে তারা কখনো আমাদের একসাথে ঈদ করতে পেরেছি আমার বড় হওয়ার সময়টায়। এই যে গত 15 বছরের যে সময়টা তাদের আমি কখনো পেয়েছিলাম না, তো কষ্ট তো ছিলই। কিন্তু আমি কিছু বলতাম না, কারণ আমি আসলে খুব বেশি নরম মনের মানুষ ছিলাম, খুব বেশি ইমোশনাল মানুষ ছিলাম। এইগুলো আমাকে কষ্টই দিয়েছে। আমি দেখেছি যে মানে রাজনীতির ইয়েতে থাকার কারণে, আমার পরিবারের অন্যান্য লোকজনের কারণে আমরা ভুগেছি, কারণ ইমোশনালও তাদের আমি পাইনি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আর আমার যেই সিনেমা, যেই কষ্টটা আমার ছিল, একটা নির্মাতা, তার চলচ্চিত্র, একজন প্রডিউসার, এতগুলা মানুষের একটা মানে সবার কষ্টের এতদিন ধরে বানানো একটা কাজ কেউ যখন এরকম করে নিয়ে যায়, এবং তার পরবর্তীতে যেই ট্রমায় রীতিমতো হুমকি ধামকি, এবং আমার বাচ্চার বাবাকেও 2 দিন গুম করে রাখা, সবকিছু মিলে যখন হচ্ছে, আমরা কোথাও মামলাও করতে পারি নাই। সবাই জানে, সেই সংশ্লিষ্ট সবাই জানে, প্রায় 15-16 জন সাংবাদিক ছিলেন, সেটা প্রেস রিলিজ ছিল একটা সিনেমা, আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষজন ছিল, তাদেরকে আটকে রাখা। তো এইখান থেকে আমরা তো আসলে কোথাও কিছু করতে পারিনি। 16 তারিখে আবু সাইদকে এইভাবে মারা হলো আমার দাদু বাড়ির এলাকা গাইবান্ধা। তো আবু সাইদ তো এলাকার মানুষ তো অনেক পরের কথা, আমার কাছে মনে হচ্ছে যে আমার দেশে আমার সন্তানকে কেউ আমার পুলিশ দিয়ে মেরে ফেলতে পারে না দিনে দুপুরে। তো এইখান থেকে আমার সাথে ইনভলভ হয়ে যাওয়া, তারপরে আহ, গুলিও খেয়েছি, রাবার বুলেট খেয়েছি আবার। এই নিয়ে যখন আবার আমাকে পিজিতে নিয়ে যাওয়া হলো, তৎকালীন নিয়ে যাওয়া হলো, পিজিতে নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তাররা আবার সামহাও কেউ আমাকে চিনতে পেরেছিলেন, যেহেতু আমি পরিচালক সমিতির প্রথম নির্বাচিত নারী ক্যাবিনেট মেম্বার ছিলাম আমি। তো আমার অনেকেই চিনতেন, তো ওইখানে ওই ডাক্তার কোনোভাবে হচ্ছে সিনেমা রিলেটেড ছিলেন বা আমাদের এই সাইডের মানুষজনকে চিনতেন। তারা আবার বলে দিলেন যে আমি ট্রিটমেন্ট নিতে গেছিলাম। তো আমি ট্রিটমেন্ট নিয়ে বাসায় এসেছি ঠিকই, তারপরেও তো আমাদের কাজকর্ম চলছিলই। এবং আন্দোলনের ওই সময়টা আমি মানে আমার ওখানে যে আইডিয়াল স্কুলের বাচ্চাদের, তারপরে হচ্ছে মণিপুর স্কুলের ওইখানে, তারপর 10 নম্বরের অনেক বাচ্চা কাচ্চাই দেখা যেত যে হোস্টেল বন্ধ করে দিয়েছিল, আপনি জানবেন হয়তো। তো সেই সময় মেয়েদেরকে যাদের বের করে দিয়েছিল বা যারা অ্যাক্টিভ ছিল, তারা অনেকেই আমার বাসায় থাকতো। আমি আমার বাচ্চাকে পাঠিয়ে দিয়েছিলাম আমার বোনের বাসায়, যে ক্যান্টনমেন্টে সেফ থাক। এবং আমি যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ে আমি অনেক নেতা ছিলেন। তো আমাকে পুলিশ দিয়ে অনেক হ্যারাস করা হয়, এবং তারা যখন জানতে পারে যে বাচ্চারা বা আন্দোলনকারীরা আমার এখানে থাকছে বা আমি গুলি খেয়েছিলাম, আমাকে আমার ইন্ডাস্ট্রি থেকেও যারা আমাকে জানতেন তারাও তো ওই ডাক্তারের মাধ্যমে জেনে যায়, আমি তারা যারা ছিলেন, যে উনি পরিচালক, উনি কেন হচ্ছে রাষ্ট্রদ্রোহী একটা কাজ করতেছে যেহেতু উনি পরিচালক সমিতির সাথে আছে। তো আসলে সব কিছু মিলিয়ে জুলাই অভ্যুত্থানে যেই মানুষ দেশকে ভালোবাসে বা যে নিজের সন্তানকে ভালোবাসে, এটা তো শুধু দেশের প্রশ্নে ছিল না, আপনার ঘরে এসে আপনার বাচ্চাকে মেরে গেছে। তো এইখানটায় আসলে কোনো স্বাভাবিক সুস্থ মানুষ জুলাই অংশগ্রহণ না করে থাকার মতো ছিল না। জুলাই পরবর্তী সময়ে তো আপনি যেই দায়িত্ব পালন করছিলেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, তার থেকে বড় দায়িত্ব চলে আসলো। এবং এফডিসি বা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন সম্পর্কে আমাদের যে একটা কমন ধারণা আছে, এটা আসলে আহ, খুব একটা কাজের এখন না। এখানে কাজ হয় না খুব একটা। চলচ্চিত্র এফডিসির বাইরে চলে গিয়েছে, এবং এফডিসিতে আসলে প্রপার ফ্যাসিলিটিস গুলো নেই। তো অনেকগুলা অবস্টাকলস এর মধ্যে আপনার দায়িত্ব নেয়া। তো আসলে যখন দায়িত্ব নিলেন তখন কি অবস্থা ছিল, আর এখন কি অবস্থায় আছে? এফডিসির আমি যখন দায়িত্ব নিয়েছি তখন ওদের প্রায় 6.5 মাসের বেতন বোনাস বাকি। এফডিসিতে শুটিং হয় না। আমি আসলেই যখন বললেন যে কোনো কাজে লাগে না, কাজ হয় না, এরকম একটা ব্যাপার আসলে তৈরি করা হয়েছিল। এফডিসি কাজের না বা এফডিসির উপযোগিতা নাই, এই জিনিসটা, এই ন্যারেটিভটা আমাদের মাথায় সেট করা হয়েছিল কোনো একটা বিশেষ উদ্দেশ্যেই। প্রথম উদ্দেশ্য হয়তো ছিল যে প্রথম দিকে যারা ছিলেন তাদের উদ্দেশ্য ছিল যে আমাদের অন্য কোনো দেশের নির্ভরশীল করে রাখা, আমাদের যারা কালচারাল সেক্টরে আছে তাদের নির্মাণের জন্য অন্য কোনো দেশের উপরে নির্ভরশীল করে রাখা। দ্বিতীয়ত, যতদিনে এই বিষয়গুলো হয়েছে ততদিনে আমাদের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, প্রাইভেট ব্যক্তি মালিকানায় যে ব্যবসাগুলো, সেগুলো গড়ে উঠেছে। তো তাদের ওই সিন্ডিকেটটারও একটা উদ্দেশ্য ছিল। এবং
খুবই দুঃখের ব্যাপার যে এখানে যারা ছিলেন তারা ওই স্রোতেই গা ভাসিয়ে গিয়েছেন। একদম এত দারুণ সম্ভাবনাময় একটা প্রতিষ্ঠানকে, লাভজনক একটা প্রতিষ্ঠানকে তারা এই জায়গায় নিয়ে এসেছিলেন যে এটা এখন পর্যন্ত সরকারকে ঋণ দিয়ে দিয়ে চলতে হচ্ছে, যেখানে কিনা এফডিসি সরকারকে প্রতি মাসে মিনিমাম এফডিসির এখনও যা আছে জাস্ট শুধু প্রপার মডার্নাইজেশন যদি হতো, সেখানে এফডিসি প্রতি মাসে সরকারকে মানে আমার দেশকে মিনিমাম 3 কোটি টাকা প্রফিট দিতে পারে। এটা তো আপনার ফিনান্সিয়াল প্রফিট। এবং এই ছাড়া এফডিসিতে প্রতি মাসে মানে প্রতিদিন অন্তত 1200 লোকের কর্মসংস্থান হবে যদি শুধুমাত্র প্রপার ইকুইপমেন্ট আনা হয়। আমি আপনাকে এত বিশ্বাসের সাথে এবং কনফিডেন্টের সাথে কেন আপনাকে বলতে পারছি, কারণ এফডিসিতে এখন প্রতিদিন মিনিমাম 5 থেকে 7টা ফ্লোরে শুটিং হচ্ছে। 5 ফ্লোর নাই আমার এতগুলো, আমার মানে যেই ফ্লোরগুলো ছিল সেটা একটাই শুটিং হতো। আপনি যেটা বলেছিলেন প্রথমে এটা ঠিক যে শুটিং হয় না। আমি যে দেখেছি যে মানে 2 নাম্বার ফ্লোর যেটা আমাদের জসিম ফ্লোর, এখানে মাঝে মধ্যে হয়তো বিজ্ঞাপনের শুটিং হয়, কিন্তু আমি এখানে আসার পরে যেহেতু আমি সিনেমার মানুষ, অংশীজনদের সাথে যোগাযোগ করে 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 এফডিসির কিছু রুলস রেগুলেশন পলিসিগত কিছু চেঞ্জ করতে পেরেছি। আমরা তো 1 টাকাও পাই নাই, কিন্তু যেহেতু টাকা নাই তারপরেও নিজেদের ইনকাম থেকে নিজেরা পরিশ্রম করে আমি তাদের সাথে আমার যা মানে ওদের ভিতরে একটা না অভ্যাস করে উঠেছিল যে অফিসাররা কেউ এই কাজ করবে না সেই কাজ করবে না, কিন্তু আমি যেটা করতাম যে নিজেই তাদের সাথে হাত লাগাতাম যখন একটা কিছু সংস্কার করছে, তো ওইটা নিজেই সংস্কার করতে মানে নিজেও ওইখানটায় কোথাও রং করছে হয়তো নিজেই যেয়ে দাঁড়িয়ে গেলাম যে তোমরা না করলে আমি করবো। তো তখন আসলে ওরা প্রথমে আমাকে বুঝতে একটু সময় নিয়েছিল, কিন্তু যখন ওরা বুঝে গেল যে আমার উদ্দেশ্যটা কি, আমার প্রতিষ্ঠানটাকে আসলে ভালোবাসা বা চালু করা, তাদের বেতন বোনাস নিয়ে আমাকে অনেক দৌড়াতে হয়েছে। তারা যখন বেতনটা রেগুলার পেতে থাকলেন, কিছু মানে তাদের যখন এই সমস্যা থাকলো না, তখন কিন্তু তারা আমার এই উদ্যোগ দেখে তারা আমার সাথে সব রকম সহযোগিতা করেছে আমি বলবো। এবং আমাদের এফডিসি শুধু টুকটাক কিছু সংস্কার করার কারণে এখন আমার প্রতিটা ফ্লোরে শুটিং হচ্ছে, 4 থেকে 5টা ফ্লোরে শুটিং হচ্ছে। এবং আমার এইখানে উঠান যেটা আমরা প্রাঙ্গণ বলি, এফডিসি প্রাঙ্গণেও কিন্তু 2 থেকে 3টা করে শুটিং থাকছে। শুধুমাত্র কিছু পলিসিগত চেঞ্জ করে, আমাদের কিছু আচরণের চেঞ্জ করেই কিন্তু এফডিসি এখন কর্মমুখর। হ্যাঁ, এফডিসিতে শুধু আমরা জায়গা দিতে পাচ্ছি, সেই সেবাটুকুতেই কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন অংশীজনদের কাছে তারা এখন আসছেন, তারা এখন খুশি আছেন। এফডিসিকে ইচ্ছা করে ধ্বংস করা হয়েছিল, আমাদের চেষ্টা ইনশাল্লাহ আমরা এফডিসিকে নিয়ে ঘুরে দাঁড়াবো, কারণ এফডিসি আবার কর্মমুখর হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এফডিসির সব সুবিধা তারা পায় না। হ্যাঁ, তারা অনেক কষ্ট করছেন, তারা এখানে এসে শুটিং করছেন, কিন্তু তাদের ক্যামেরা ইকুইপমেন্ট লাইট সব কিছু বাইরে থেকে আনতে হচ্ছে। তারা বাইরে থেকে এনে কিন্তু এখানে শুটিং করছেন, কারণ এখানে তারা ওই পরিবেশটা পাচ্ছেন। শুধু পরিবেশের জন্যই নির্মাতারা এফডিসি মুখী হয়েছেন, যেহেতু আমরা শুধু ওই পরিবেশটা ক্রিয়েট করতে পেরেছি। কেন? কারণ 2016-তে যখন পুরো দুনিয়া ডিজিটালাইজেশনে গেল, এফডিসির কিন্তু প্রপার ডিজিটালাইজেশন তখনও হয় নাই। তখনও এফডিসি যে কেনাকাটা হয়েছে সেই রিলের যুগের কেনাকাটা হয়েছে, যা কিনা মানে এরকম দুর্নীতি একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য, এটা মানে এর বাইরে আর কিচ্ছু না, ইচ্ছা করে তৈরি করা। এবং এই যে 2012 সালের কিছু ক্যামেরা আনা হয়েছিল এফডিসিতে, কিন্তু এই ক্যামেরাগুলো এখনও টুকটাক করে চলছে। এবং এই জিনিসগুলো তো দেখেন যে ছোট কোনো নাটক নির্মাণ করে বা কোনো ইউটিউব কন্টেন্ট নির্মাণ করে তারা নিবে, কিন্তু যারা এখন ভালো ভালো সিনেমা বানাচ্ছেন তারা তো ওই সময়ে যন্ত্রপাতি নেবেন না। এবং আপনি জানেন এফডিসিতে এখন পর্যন্ত একটা এলইডি লাইট নাই। এফডিসিতে কিন্তু শত শত কোটি টাকার প্রজেক্ট করা হয়েছে। হ্যাঁ, প্রজেক্ট করা হয়েছে, কিন্তু এফডিসি যেটা প্রপার লাগবে, যে এফডিসি প্রপার ডিজিটালাইজেশন, সেই ডিজিটালাইজেশন নমুনাটা দেখেন একটা এলইডি লাইট পর্যন্ত নাই, একটা ক্যামেরা তারপরে কেনা হয় নাই। তো এটা আসলে খুবই দুঃখের। কিন্তু একই সাথে কি হয় যে আমার যুদ্ধটা অনেক বেশি ছিল। এই যে সংস্কার, দেখা যায় যে আমি জায়গায় জায়গায় গেছি, যেখানেই গেছি আমি তো আমার প্ল্যানে সর্টেড ভাই, আমি নিজে জানি আমি ডিরেক্টর প্রডিউসার হয়ে কেন এফডিসিতে আসতাম না। যখন সেই রুলসগুলো আমি সরিয়ে দিয়েছি, ঠিক করে ফেলেছি, তখন কিন্তু মানুষ এফডিসি মুখী হয়েছে। যা কিছুই এফডিসিতে আছে সেগুলো ভাড়া এফডিসি কাজ করছে। কিন্তু আমি যেটা আমার প্রয়োজন সেটা খুব ছোট্ট রেভিনিউ বাজেটের মধ্যে প্রয়োজন ছিল, সেই জিনিসটা কিন্তু আমি পাইনি এখনও, আমি কোনো সাপোর্ট পাইনি। কিন্তু তারপরে এই যে মানুষজনের যে আনাগোনা হচ্ছে, এখান থেকে যেই টাকা হচ্ছে না, দেখা যায় যে কোনো মাসে আমি ডাবিং স্টুডিও একদম বন্ধ ছিল, সাউন্ডের কাজগুলো একদম বন্ধ ছিল। তো কী করলাম, 1 মাসে কিছু টাকা জমলো, সেই টাকাটা দিয়ে আমরা যেহেতু বেতন চেয়ে আনতে হচ্ছে, তাহলে মাঝখানে কিছু টাকা পরিচালনা বাইরে যেটা যায় সেটা এফডিসির যে ইনকাম থেকে হতো সেখান থেকে যাচ্ছিল। তো সেখান থেকে কিছু টাকা হলো। আমি যে সাউন্ড কমপ্লেক্সের সবগুলো রুম আপনি একবার কখনো দেখবেন যে ওখানে মানে একদম নষ্ট, দেয়ালের যে
মানে দেয়াল থেকে শুরু করে যন্ত্রপাতি সমস্ত কিছু নষ্ট। এফডি নাজির আহমেদ যে সাউন্ড কমপ্লেক্সটা, ওখানকার সেন্ট্রাল এসিটা নষ্ট হয়ে যাওয়ার পরে নিচে ড্রেনেজ সিস্টেম পাশে নষ্ট, এবং ওই হিউমিডিটি ইয়ে করার কারণে সব যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমরা কি করলাম, প্রথম একটা সবগুলো রুম ঠিক করলাম নিজেদের টাকায় একটু একটু করে। তারপরের মাসে কি করলাম, একটা কনসোল কিনলাম। এই কনসোলটা কেনার পরে কিন্তু আমার 1 নাম্বার সাউন্ড স্টুডিও চালু হয়ে গেছে। 2 নাম্বারটা যেটা, 2 নাম্বারটাও মোটামুটি চালু হয়ে গেছে। আমরা দেখা যায় যে এই মাসে আমরা কিনে ফেলবো 2-3 লাখ টাকার। তো এই কেনাকাটা কিন্তু আবার অনেক টাকার না, 5 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম, কারণ আমাদের সামর্থ্যও নাই। কিন্তু সামর্থ্য না থাকলে আমাদের ইচ্ছাটা আসছে আর কি। এই যে 1 নাম্বার সাউন্ড কমপ্লেক্স রুমটা চালু হয়েছে, কি হয়েছে, 18 দিন 20 দিন এরকম করে করে কিন্তু বুক থাকছে, প্রতিদিন সিনেমার ডাবিং হচ্ছে। এবং আপনি জানেন এফডিসিতে যেই হচ্ছে সেবাটা দেওয়া হয়, এটা কিন্তু বাইরের চেয়ে খুব কম না। এবং এফডিসির রুমগুলো আপনি দেখবেন যে এফডিসি যে সাউন্ডের রুমগুলোর ডিজাইন, এগুলো কিন্তু হলিউডের একে তৈরি। এগুলো কিন্তু বাইরে কোথাও নাই, বাংলাদেশে কোথাও নাই। আমি বলতে পারি যে এই ফ্যাসিলিটিস নাই কোথাও, যে আপনি কথা বলছেন এটা যে ইকো হবে না বা এরকমই হবে না, ওই পরিমাণ দৈর্ঘ্য প্রস্থ নিয়ে এরকম এত সুযোগ সুবিধা আমাদের আছে। দেখেন সব কিছুর সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে জায়গাটা, সেটাই আল্লাহর রহমতে আছে এফডিসির। এখন এই যে ছোট ছোট সংস্কার, যেমন একটা কনসোল, ওই পুরা সাউন্ড রুম চালু হয়ে গেছে। আমরা সামনের মাসে দ্বিতীয়টা চালু করে ফেলবো, তারপরের মাসে তারপরেরটা। এবার আশা করি আমাদের সরকার যেহেতু সব কিছু নিয়েই সংস্কার করবেন, আমি খুব আশায় আছি। যে আমি জানি আমার তো আসলে হোমওয়ার্ক করা হয়ে গেছে। এই যে আমার প্রায় 11 মাস হয়ে যাচ্ছে, এই 11টা মাস আমি শুধু ছুটে গেছি যে হচ্ছে আমাদের শুধু প্রপার মডার্নাইজ করে দেওয়া হোক, আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের যা কিছু আছে সেটাই সংস্কার করে মডার্নাইজ করে দেওয়া হোক, এবং সেটা খুব অল্প বাজেটের ব্যাপার। আগে তো মানুষ সিনেমা দেখতো, তখন এফডিসি লাভ করতো। আর এখন তো হচ্ছে শুধু সিনেমায় আটকে নেই, অডিও ভিজুয়াল আপনি টিভিতে আছে, টিভি থেকে এখন হাতে, আপনি মোবাইলেও যখন কিছু পড়তেও যাচ্ছেন তখনও কিছু না কিছু অডিও ভিজুয়াল আপনি না চাইলেও আসতে, এগুলো তো কোথাও বানাতে হচ্ছে। এই বানানোর লজিস্টিক সাপোর্টটাই দেয় এফডিসি। তো এইটাতে এফডিসি কিভাবে হচ্ছে মানে লস করা প্রতিষ্ঠান হবে, এফডিসি সবচেয়ে প্রফিট দেবে সরকারকে ইনশাল্লাহ। এটা তো বললেন আপনি এফডিসি ঢাকায়, যেটার কথা আমরা যতটুকু জানি যে এফডিসির একটা ফিল্ম সিটিও আছে গাজীপুরে। আহ, সেটাও আসলে খুব বেশি ব্যবহার হয়েছে, মানে অনেক দিন আগে থেকে এটা রয়েছে, বাট খুব বেশি ব্যবহার হয়েছে বলে জানা যায়নি, বা খুব বেশি উন্নতি হয়েছে বলে আমরা শুনিনি। তো এটা নিয়ে আপনার প্ল্যান কি, বা এটা কি অবস্থায় আছে? গাজীপুরে ঠিক বিকেএসপির অপোজিটে আমাদের কবিরপুর ফিল্ম সিটি, যেটা কিনা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইটার জায়গাটা দিয়েছিলেন। এবং উনি কিন্তু কালচারালি এই উন্নয়নগুলা বা কালচারাল ন্যারেটিভ যে আসলে কত জরুরি, এই জিনিসটা খুব সুন্দরভাবে অনুধাবন করতেন জন্যই এই জিনিসগুলোতে গুরুত্ব দিতেন উনি। উনি ওই সময় 105 একর জায়গা এফডিসিকে দিয়েছিলেন একটা ফিল্ম সিটির জন্য, যেটা ছিল জিয়া ফিল্ম সিটি। পরবর্তীতে সরকার চেঞ্জ হয়েছে ততবার এটার নাম নিয়ে মানে নোংরামি করা হয়েছে। এখন এটা বাংলাদেশ ফিল্ম সিটি। তো এই বাংলাদেশ ফিল্ম সিটি, এইখানে মনে করেন আমাদের প্রপার যারা সিনেমা বানান তাদের জন্য সব রকম ফ্যাসিলিটিস থাকার কথা। প্রথম পর্যায়ের কাজ করা হয়েছে, সেখানে একটা ডরমিটরি আছে, ছোট ছোট কিছু মেকআপ রুম, কিছু হচ্ছে স্থাপনা আছে। কিন্তু এটা দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর জন্য আমি কাজ করে যাচ্ছি। এটা দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা খুব শিগগিরই, এবং আশা করি যে যেহেতু এখন নির্বাচিত সরকার আছেন এটা হয়ে যাবে। আমরা যারা সিনেমা নির্মাতা, আমাদের প্রপার সিনেমার এনভায়রনমেন্ট এবং যন্ত্রপাতি এবং ইকুইপমেন্ট সাপোর্টটা পেলেই কিন্তু যথেষ্ট। বরং এর চেয়ে কবিরপুরে খুব দরকার একটা মাটির বাড়ির এলাকা, একটা মফস্বল এলাকা, একটা জেলা শহরের মতো এলাকা, এরকম। তো এইগুলা ইনশাল্লাহ আমরা করে ফেলবো। আমরা শেষের দিকে চলে যাই, সংক্ষেপে যদি বলতেন যে দেশের শিডিউল নিয়ে একটু, অনেক ক্ষেত্রে শোনা যায় যে এক ধরনের সিন্ডিকেট কাজ করে, বা অনেকেই যারা ইন্ডিপেন্ডেন্ট তারা শিডিউল পার্টি একটু সমস্যা হয়, এই সমস্যাগুলো কি সলভ হয়েছে কিনা? এফডিসি শিডিউল নিয়ে এখন কোনো সমস্যা নাই, কারণ এফডিসি এখন থেকে আমরা অটোমেশনের কাজ করছি কিছুদিন ধরেই। অটোমেশনের যে সুবিধাটা আপনি পাবেন আমি বলি, সেটা হচ্ছে আপনি সফটওয়্যারের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এফডিসি থেকে কোন ফ্লোর, কোন লেন্স বা কোন হচ্ছে ক্যামেরাটা, এখানে কবিরপুরও ইনক্লুড, ফিল্ম সিটির কোন জায়গাটায় কোন শুটিংটা আপনি কতদিনের জন্য করতে যাচ্ছেন, সেটা সমস্তটাই আপনি ওখান থেকেই বুকিং করতে পারবেন, ওখান থেকেই টাকা দিতে পারবেন। তো এখানে আসলে শিডিউল নিয়ে সিন্ডিকেট করার কারো কোনো সুযোগ থাকছে না। এফডিসি যে দ্বারা কাজ করতেন জহিরান কালার ল্যাবে, ওইটা তো আমি আসলে গুদামের মতো পেয়েছিলাম। এফডিসির বেশিরভাগ মানুষের যারা কাজ করে যান তাদের ক্যান্সার হয়। কেন ক্যান্সার হয়? কারণ যে কেমিক্যালটাই তারা কাজ করেন বা ওই নষ্ট কেমিক্যালটা আসলে ইনহেল করেন সবসময়, এখান থেকেও ক্যান্সারের উৎপত্তি হতে পারে। তো আমি যেটা করেছি, যেহেতু এখন আর ফিল্মের যুগটা মানে রিলের যুগটা তো নাই, কিন্তু ওই জিনিসগুলো ওখানেই ছিল। তো ওই জায়গাটা ক্লিন করে
বাতিল জিনিসগুলো ফেলে দিয়ে বা ওই যে নিলাম করা হয়েছে জাস্ট নোংরা ইয়েগুলা, তো ওটা খোলায় নিলাম করা হয়েছে। করার পরে ওইটা ক্লিন করার পরে ওই জায়গাটাকে যে আগে যে যন্ত্রপাতি দিয়ে কাজগুলো হতো সেগুলো সাজিয়ে একটা ছোট্ট আর্কাইভের মতো করা হয়েছে। আমাদের একটা আর্কাইভ আছে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আছে, কিন্তু এফডিসির নিজস্ব একটা ল্যাবটা আর্কাইভ হলো, যে কেউ আসলে দেখতে পায় যে এফডিসিতে আগে কীভাবে কাজ হতো। তো ওইখানে যখন তাদের সেই ছবির পোস্টারগুলো এবং ওই আর্কাইভটা করা হয়েছে, তারা এসে খুব খুশি হন। একটা স্ক্রিন দেওয়া আছে এফডিসিতে, আপনি গেলেই দেখবেন কোন দিন কোন ফ্লোরে কোন শুটিং হচ্ছে এবং তাদের প্রপার বিল কত, এটা যে কোনো নির্মাতা আসলেই নিজেই দেখতে পাবেন। আচ্ছা, একদম যে স্বচ্ছতা। শেষে যদি সংক্ষেপে বলতেন যে আপনার টেনিউরে যতদিন আপনি আছেন বা আপনার আসলে এফডিসি কে আপনি কোথায় নিয়ে যেতে চান আগামী 2 বছর 3 বছর বা 10 বছর পরে কোথায় দেখতে চান? আমাদের এফডিসিকে আমরা 3 মেয়াদি প্ল্যানের ভিতরে করেছি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীর মধ্যে আপনার কবিরপুর পড়ছে এবং স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদীর মধ্যে কবিরপুর এবং এফডিসি। আর স্বল্পমেয়াদী যেটা, এটা একদমই জাস্ট হচ্ছে এফডিসিকে মডার্নাইজ করে ফেলা। বাংলাদেশের যে কোনো নাগরিক সিনেমা বানাতে গিয়ে যেন তার সরকার থেকে সব রকম সুবিধা এফডিসি থেকে পায় সহজে, সুন্দরভাবে, সেইটুকু আমি করে যাব। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমার যেটা, যে এফডিসির ক্ষেত্রে, এফডিসি আমার দেশকে মিনিমাম প্রতি মাসে 3 থেকে 4 কোটি টাকা প্রফিট দেবে। এই জায়গাটুকু শুধু এফডিসির এখনকার যা আছে সেটুকু থেকেই সম্ভব, আমি সেটুকু তো করবই। তাছাড়া আমার বাংলাদেশে যে এফডিসি যে কমপ্লেক্সটা, ওটা সহ কবিরপুর ফিল্ম সিটি যেটা, বাংলাদেশ ফিল্ম সিটি যেটা, এটা নিয়ে যেন আমার বাংলাদেশ পুরো বিশ্বের মাঝখানে বাংলা সিনেমা যেন সুন্দরভাবে মাথা তুলে দাঁড়াতে পারে, এই সাপোর্টগুলো যেন দিতে পারে এফডিসি সমস্ত প্রজেক্ট নিয়ে, এইটা আমি নিশ্চিত করে যাব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সময় Thank দেওয়ার you. জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম এফডিসির এমডি জনাব মাসুমা রহমান তানির সঙ্গে। তিনি জানালেন তার স্বপ্নের কথা, কিভাবে এফডিসিতে আসা এবং এফডিসিকে তিনি কিভাবে গড়ে তুলছেন এবং তার যে সময়কাল, সেই সময়কালে তিনি এফডিসিকে কিভাবে রেখে যেতে চান সে বিষয়ে তিনি মতামত ব্যক্ত করলেন। সামনের পর্বগুলোতে এরকম আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।